আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন আমার কথা ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। পাশাপাশি আপনি যে মেসেঞ্জার গ্রুপ থেকে জয়েন হয়েছেন ওই মেসেঞ্জার গ্রুপে একটু জানিয়ে দিবেন যে ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন দ্রুত জয়েন করে নেয়। যেহেতু গত ক্লাসের রেকর্ড আমরা রাখতে পারি নাই, আজকের ক্লাসটা একদম বেসিক থেকে আলোচনা করে আমরা রেকর্ডটা রাখার চেষ্টা করব। আচ্ছা, বোর্ড কি ঘোলা দেখা যাচ্ছে কিনা? না ভাই, ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, তাহলে আমরা কাই বর্গ অথবা আছে আমাদের এই অধ্যায় থেকে আজকের অঙ্কগুলো সমাধান করব। দেখেন, এই অধ্যায় থেকে শুধুমাত্র একটা অঙ্ক যদি সমাধান করতে পারেন তাহলে এখান থেকে আপনি 10 নম্বর কমন পাবেন। আচ্ছা, আমি নামটাও চেঞ্জ করে দিয়েছি এখানে, যেহেতু অনেকের বইয়ে এটা কাই স্কয়ার টেস্ট নামেই আছে, তো নামটা আমি চেঞ্জ করে দিয়েছি। দেখেন, এখানে বলা আছে প্রবলেম 2 এ আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করছিলাম। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এবছর পরীক্ষায় আসতে পারে, আপনারা অঙ্কটা ভালো করে দেখে নেবেন। এখানে প্রবলেম 2 এ বলা আছে নিম্নের সারণী থেকে কাই বর্গ নির্ণয় করো এবং 5% বা 0.05 সংশয় মাত্রায় ফলাফলের সাথে পেশার সম্পর্ক আছে কিনা তা পরীক্ষা করো। অর্থাৎ আমরা কাই বর্গ নির্ণয় করব এবং এর মধ্যে কি পরিমাণ সম্পর্ক আছে না নাই সেটাও যাচাই করব আমাদের টি টেস্টের যে ছক আছে এই ছকের মাধ্যমে। তো অঙ্কটা অনেক বড় হলেও অঙ্কের ধারাবাহিকতা কিন্তু একদমই ঠিক থাকে, অর্থাৎ এই লাইনের পর কোন লাইন আসবে সেটা এই অঙ্ক দেখলেই বোঝা যায়। আচ্ছা, তাহলে ভাইয়া দেখেন। জি বলেন। ভাইয়া, 1 নাম্বার অঙ্কটা কি রেকর্ড ক্লাস আছে? না, 1 নম্বর অঙ্কের রেকর্ড ক্লাস রাখা হয় নাই। আপনি 2 নম্বর এই অঙ্কটা দেখেন। দেখার পর এই অঙ্কটা আজকের জন্য হোমওয়ার্ক থাকবে, 1 নম্বর অঙ্কটা যারা সমাধান করতে পারবেন ভালো, আর যদি সমাধান করতে না পারেন তাহলে পুনরায় এই অঙ্কটা সমাধান করে দেওয়া হবে। এই অধ্যায় থেকে যে কোনো একটা অঙ্ক শিখলেই সবগুলো অঙ্ক করা যায়। দেখেন, এখানে 5% সংশয় মাত্রা কথাটা উল্লেখ আছে, এর মানে হচ্ছে এই অঙ্কটা যে সমাধান করব আমরা, এই অঙ্কটার সমাধানের যে রেজাল্ট আছে সেটা হচ্ছে 95% সঠিক, আর 5% ভুল হতে পারে। সংশয় মানে কি? সন্দেহ বা ভুল। তো পাঁচ ভাই পার্সেন্টের লেখা উল্টে আসতেছে তো ভাই। ভাইয়া, বোর্ড আর আপনার লেখা উল্টো। কোনটা? লেখা উল্টে আসতেছে। আচ্ছা, আমি জি চেষ্টা জি। করতেছি লেখাটা যেন উল্টে না আসে। এখন ঠিক আছে কিনা? জি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন তাহলে 5% সংশয় মাত্রার যে একটা প্রশ্ন ছিল এই প্রশ্নটা সমাধান হয়ে গেল। এখন এই অঙ্কগুলো আমাদের যে পুরাতন লেকচার শিট ছিল সেটা একটা পাবলিকেশনের বই থেকে আমরা তুলছিলাম, সেখানে 10% সংশয় মাত্রা দেওয়া ছিল, 15% সংশয় মাত্রা দেওয়া ছিল। সাধারণত পরিসংখ্যানের অঙ্কগুলো 1 থেকে 5%-এর মধ্যে সংশয় মাত্রা হয়ে থাকে। তো কোনো প্রশ্নে যদি উল্লেখ থাকে যে 10% সংশয় মাত্রা, 15% সংশয় মাত্রায় সমাধান করো, আপনারা সেই সংশয় মাত্রা ধরে সমাধান করবেন। আর যদি বলে যে সংশয় মাত্রা ছাড়াই যদি বলে যে সম্পর্ক আছে কিনা সেটা যাচাই করো, তাহলে আপনারা চেষ্টা করবেন 1 থেকে 5 এর মধ্যে সংশয় মাত্রা ধরে অঙ্ক করার জন্য। সেক্ষেত্রে হতে পারে 1, 2, 3, 4, 5, যে কোনো একটা ধরে আপনারা অঙ্ক সমাধান করবেন। আচ্ছা, এরপর আপনাদের বইয়ে যে কাই বর্গের যে টেবিলের যে একটা শীট দেওয়া আছে বইয়ের একদম শেষে দেখবেন, বা পরীক্ষার হল থেকে যদি আপনাদেরকে কাই বর্গের টেবিলের শীট দেয়, সেখানে 1%-এর জন্য মানটা এরকম দেওয়া থাকতে পারে 0.01, শুধু এটুকু দেওয়া থাকতে পারে। 3%-এর জন্য এরকম থাকতে পারে 0.03। দেখেন, এইটা আর এটা একই জিনিস, জাস্ট এটা পার্সেন্টেজ আকারে আছে আর এটা হচ্ছে পার্সেন্টেজ ভাঙিয়ে দিয়েছে।
আচ্ছা, এরপরে আমরা কাই বর্গ নির্ণয় করার যে সূত্র আছে এই সূত্রটা একটু দেখব। কাই বর্গকে এক্স স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। এর সূত্র হচ্ছে সামেশন এফ ও মাইনাস এফ ই হোল স্কোয়ার ডিভাইডেড এফ ই। আচ্ছা, এখানে আপনারা সামেশন মানে যোগফল, এটা অনেক আগে থেকে জানেন। এই দাগটা মানে হচ্ছে কি ভাগ, এটাও আপনারা জানেন। এখানে নতুন যে বিষয়টা আছে এটা হচ্ছে এফ ও, যার বাংলা অর্থ হচ্ছে পর্যবেক্ষণিক গণসংখ্যা। আচ্ছা, এই পর্যবেক্ষণিক গণসংখ্যাটা কি? আমাদের প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলোই হচ্ছে আমাদের পর্যবেক্ষণিক গণসংখ্যা। ধরেন আপনি কোনো বিষয় থেকে কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে আসছেন। সেই নমুনা যেগুলো সংগ্রহ করে আনা হয়েছে ল্যাব থেকে সাধারণত পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়। তো ধরেন এই যে জিনিসগুলো আপনারা বাহির থেকে নিয়ে আসছেন পরীক্ষা করার জন্য, এই জিনিসগুলোই হচ্ছে আপনার এফও। আচ্ছা, এখান থেকে আপনাকে প্রত্যাশিত কিছু গণসংখ্যা বের করতে হবে। এই এফও থেকে আমরা কিছু প্রত্যাশিত গণসংখ্যা বের করব বা এফই বের করব। সেটা হচ্ছে এফই, যার অর্থ হচ্ছে প্রত্যাশিত গণসংখ্যা। এগুলো আমরা বের করে নিব অঙ্ক করার মাধ্যমে। আচ্ছা, প্রত্যাশিত গণসংখ্যাটা কি আমরা একটু যদি আলোচনা করি ভালো করে। দেখেন, যখন ভাত রান্না করা হয় তখন ভাত সঠিকভাবে হয়েছে কিনা এটা যাচাই করার জন্য পুরো পাতিল থেকে আমরা কি করি, 3-4টা ভাত নিয়ে সেটা টিপে টিপে দেখি যে ভাত সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কিনা। এই যে একটা পাতিলে যতগুলো ভাত ছিল, এখান থেকে যে আমরা 3-4টা ভাত নিলাম পরীক্ষা করে দেখার জন্য, এই 3-4টা ভাত হচ্ছে আমার এফও। আর এর থেকে যে রেজাল্টটা আমরা আশা করি, যেমন 3-4টা ভাতেই যেন আমাদের সেদ্ধ সঠিকভাবে সিদ্ধ হয়ে থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকে। সেই সেদ্ধ হওয়া ভাতগুলোই হচ্ছে আমাদের প্রত্যাশিত গণসংখ্যা বা এফই। এখন এই যে আমরা ভাতগুলো এখান থেকে নিলাম, যে 4-5টা ভাত আমরা নিয়ে টিপে টিপে দেখলাম যে ভাতগুলো সিদ্ধ হয়েছে কিনা, এটা থেকে যে অনুমান আমরা করব সেটাই হচ্ছে আমাদের কাই বর্গ অঙ্ক বা সম্পূর্ণ যে আমাদের প্রত্যাশিত যে রেজাল্ট আসবে এখান থেকে, এটাই হচ্ছে আমাদের কাই বর্গ পরীক্ষা। আচ্ছা, এখন এই যে আমাদের সূত্র গেল, এখন এই সূত্র থেকে বা এফও থেকে এফই আমরা কিভাবে বের করব দেখেন। এফই হচ্ছে প্রত্যাশিত গণসংখ্যা। এফই বের করার জন্য আমাদেরকে রো টোটাল ইনটু কলাম টোটাল ডিভাইডেড এন। অর্থাৎ আমরা যখন অঙ্ক করব তখন বিস্তারিত এটা সম্পর্কে জানবো যে রো টোটাল মানে আমাদের যে রো গুলো থাকবে সেখানে সেল গুলোকে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে ধরে নেব। নেয়ার পর প্রত্যেকটা এফও এর জন্য আমরা প্রত্যেকটা একটা একটা করে এফই বা প্রত্যাশিত গণসংখ্যা বের করে নেব। সেটা অঙ্ক করার সময় আমরা আরো বিস্তারিত ভাবে শিখবো। আচ্ছা, এখন এখান থেকে যখন আমরা অঙ্ক সমাধান করব বা টেবিল থেকে যখন আমরা একটা মান বের করে নেব, তখন আমাদের ডিএফ বা ডিগ্রি অফ ফ্রিডমের মান বের করতে হবে বা স্বাধীন মাত্রা। আচ্ছা, এই ডিএফ কে পরিসংখ্যানের একটা বর্ণ আছে, এটা হচ্ছে মিউ বলে, এরকম থাকে। আচ্ছা, এর সূত্রটা হচ্ছে r-1 ইন্টু c-1। এখানে আর হচ্ছে রো আর সি হচ্ছে কলাম। অঙ্ক করার সময় আমরা বিস্তারিত ভাবে আরো জানবো। আচ্ছা, সাধারণত এই কয়েকটা বিষয় জানা হলে আমরা কাই বর্গের অঙ্কগুলো সুন্দরভাবে সমাধান করতে পারবো। এখান থেকে প্রতি বছর প্রায় 10 নম্বরের প্রশ্ন, সর্বনিম্ন 10 নম্বরের প্রশ্ন কমন থাকে। আচ্ছা, এরপর এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের আর দুইটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যখন অঙ্ক করব তখন দুইটা বিষয় ধরে নেব। একটা হচ্ছে নুল হাইপোথিসিস বা H0, এর অর্থ হচ্ছে নাস্তিকল্প বা নাস্তিক কল্পনা। এই নাস্তিক কল্পনা হচ্ছে আমাদের যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনার সাথে ফলাফলের কোনো সম্পর্ক থাকবে না, বা এটা এই নাস্তিক কল্পনা হচ্ছে সব সময় নেগেটিভ বিষয়গুলো আহ ধারণ করে। আরেকটা হচ্ছে
H1, এটা হচ্ছে বা অল্টারনেটিভ হাইপোথিসিস, এর অর্থ হচ্ছে বিকল্প কল্পনা। আচ্ছা, এর কাজ হচ্ছে আমরা যে বিষয়গুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করব, এই সাথে হচ্ছে আমাদের যে যেমন স্যাম্পল থাকে, স্যাম্পলের সাথে যে ঘটনা বা রেজাল্ট আসে, এটার সাথে হচ্ছে দুইটার সম্পর্ক আছে, বা এটা পজিটিভ যে সম্পর্কগুলো আছে এগুলো ধারণ করে। তো যখন আমরা অঙ্ক করব, একদম অঙ্কের শেষের দিকে যখন রেজাল্ট গুলো বের করব, তখন এই দুটা বিষয়েও আমাদের ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো আজকের অঙ্কটা অনেক বড় হবে, আমাদের অঙ্ক করতে গিয়ে যদি কখনো দেখা যায় যে ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, তাহলে আপনারা সেই ক্লাস থেকে লিভ নিয়ে পুনরায় যে যেখান থেকে জয়েন করেছেন ওই লিংকে ক্লিক করে আবার ক্লাসে জয়েন করবেন। আজকের এই অঙ্কটাই আমরা অনেক বিস্তারিত আলোচনা করে সমাধান করব, এর পরের অঙ্কগুলো আমরা একদম ধারাবাহিকভাবে সমাধান করে যাব। তো এখানে দেখেন, নিম্নের সারণী থেকে কাই বর্গ নির্ণয় করো এবং 5% বা 0.05 সংশয় মাত্রায় ফলাফলের সাথে পেশার সম্পর্ক আছে কিনা তা পরীক্ষা করো। এই যে এখানে দেখেন কিছু ফলাফল দেওয়া আছে, যেমন প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, এখানে কিছু পেশা দেওয়া আছে। তো এখানে হচ্ছে প্রথম বিষয় হচ্ছে শিক্ষকতা, এরপর হচ্ছে ব্যবসায়, এরপর হচ্ছে কৃষি। অর্থাৎ এই যে এই বিভাগগুলো ধরেন, এগুলো আপনি যদি মনে করেন যে আমাদের যে 8টা বিভাগ আছে, এর মধ্যে 3টা বিভাগের মানুষের বিষয়ে যাচাই করা হয়েছে। দেখেন আজকেও কে যেন, ভাইয়া আমার কাছে ভাইয়া আমার কাছে যে শীটটা আছে ওটার মধ্যে লেখা আছে 10.5 সঞ্চয় মাত্রায়। আর আচ্ছা আপনার এখানে লেখা আছে 5%। হ্যাঁ। আচ্ছা, যে যে সংশয় মাত্রায় থাকুক না কেন, সেই সংশয় মাত্রায় আমরা টেবিল থেকে যখন মান বের করব, সে বিষয়ে আপনি জানতে পারবেন। আচ্ছা, এখানে জুম সম্পর্কে ভালো বোঝেন এমন যে ব্যক্তি আছেন, যেমন পারভেজ ভাই এবং শফিকুল, তোমরা যদি দেখো কেউ আজকের ক্লাসটা রেকর্ড করার চেষ্টা করতেছে বা স্ক্রিনে ঝামেলা করার চেষ্টা করতেছে, তার নামটা একটু বলবা, আমি তাকে একদম ব্লক করে দেব। আচ্ছা, আলো নেই আগের মতো বোর্ডে। আমার এখান থেকে ভাই যথেষ্ট আলো আমি দেখতে পারতেছি, এবং প্রতিদিনের মতো আজকেও এই একই ব্যবস্থায় ক্লাস হচ্ছে। তো ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি, দেখা যাক। আচ্ছা, প্রথমে আমাদের যখন প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নে যদি এগুলো মোট বের করা না থাকে, তাহলে আমরা মোট বের করে নেব। ম্যাক্সিমাম অঙ্কে এই মোট গুলো বের করা থাকবে না, আমাদেরকে মোট বের করে নিতে হবে। অর্থাৎ এখানে যে সারণীটা আছে, এটা সরাসরি আমরা বোর্ডে তুলে নিব, তুলে নিয়ে মোট বের করব প্রথমে। 2 নম্বর অঙ্কের সমাধান, প্রথমে আমরা সারণীটা তুলে নেব। এখানে 4 কলাম বিশিষ্ট এবং 4টা সারি বিশিষ্ট একটা সারণী দেওয়া আছে। এক, দুই, তিন, চার, আমরা যেহেতু যোগ করে নেব বা মোট বের করবো, এই জন্য একটা করে বেশি দিব। আর এদিকেও আছে আমাদের 4টা দেওয়া আছে, 1, 2, 3, 4, আমরা মোট বের করব, কাজেই একটা বেশি করে রাখলাম। তো এটা হচ্ছে, এখানে হচ্ছে একটা হচ্ছে ফলাফল আর একটা হচ্ছে পেশা। আচ্ছা, এখানে হচ্ছে প্রথম বিভাগ, এখানে হচ্ছে দ্বিতীয় বিভাগ, এখানে হচ্ছে তৃতীয় বিভাগ। এখানে লিখবো আমরা মোট, আর এখানে হচ্ছে শিক্ষকতা, এটা হচ্ছে ব্যবসায়, আর এটা হচ্ছে কৃষি, এটা হচ্ছে মোট। আচ্ছা, আমরা এখন এখানে যে উল্লেখিত মানগুলো আছে, মানগুলো তুলে নেব। এখানে হচ্ছে প্রথমে 8, এরপর হচ্ছে 5, 5, এখানে ইংরেজিতে লিখলাম আমি 8, 5,
5। এরপরে নিচে হচ্ছে 13, 10, 12। এরপরে হচ্ছে 9, 15, 23। 9, 15, 23। আচ্ছা দেখেন, এই যে আমাদের অঙ্ক এখানে আছে, দেখেন এই অঙ্কটা কয় কলাম বিশিষ্ট? 1, 2, 3। তার মানে তিনটা কলাম আছে আমাদের এই অঙ্কে। আর এখানে সারি কয়টা আছে? এক, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। আর এগুলো হচ্ছে আমাদের অঙ্কের বাহিরের, অর্থাৎ এগুলো এই অঙ্কের যে সারি কলামগুলো যখন আমরা হিসাব করব এদের সাথে অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা এখন ভাইয়া দেখেন, ক্যাপশন কি এখন লেখা এখানে লাগবে? আমাদেরকে মোট বের করে নিতে হবে। এখানে 5 আর 5 10, আর 8 হচ্ছে 18। আমরা এখানে লিখে নিলাম 18। এরপর হচ্ছে কত? 13, 10 আর 12। এই তিনটাকে যদি আমরা যোগ করি আমাদের যোগফল আসবে কত? 35। 35 আমরা এখানে লিখে নিলাম। এরপর দেখেন এখানে হচ্ছে 9, 15 এবং হচ্ছে 23। এই তিনটা সংখ্যাকে যদি আমরা যোগ করি আমাদের যোগফল আসবে কত? 47। আচ্ছা এখন এই নিচে নিচে আমরা যোগ করবো। দেখেন এগুলো কিন্তু সারি আমরা যোগ করলাম। সারির যে সেল ছিল, এখানে তিনটা সেল, এই তিনটা সেলকে যোগ করে নিলাম। এবার আমরা কলামের সেলগুলো যোগ করব। তাহলে 8, 13 আর 9 যদি আমরা যোগ করি আমাদের যোগফল আসবে কত? 30। 5, 10 আর 15 যদি যোগ করি এখানেও যোগফল আসতেছে 30। 5, 12 আর 23 যদি আমরা যোগ করি আমাদের যোগফল আসতেছে 40। আচ্ছা এখন এখানে আমরা এন এর মান বের করব বা মোট বের করব। তো মোট গুলো বের করব, এদিক থেকেও যোগ করব এদিক থেকেও যোগ করব। তো 18, 35, 47 কে যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল আসতেছে কত? 100। এবার 30, 30, 60 আর 40 যদি যোগ করি তাহলেও আমাদের যোগফল আসতেছে 100। তাহলে সব দিক দিয়ে আমাদের যোগফল সমান হবে, সেটা হচ্ছে 100। আচ্ছা এখন এই যে সেলগুলো আছে আমাদের অঙ্কের ভিতরে, এই সেলগুলোর আমরা এক একটা করে নাম দিয়ে নেব যাতে আমরা অঙ্ক করার সময় সহজেই বুঝতে পারি যে কোন সেলের মানটা বের করতেছি। এখানে যে কোনো ধ্রুবক যে চিহ্নগুলো আছে এগুলো আপনারা দিতে পারেন। এখানে আমি দিলাম এ, কেউ চাইলে ক খ ব্যবহার করতে পারেন। এখানে দিলাম বি, সি, এটা হচ্ছে ডি, ই, এফ, জি, এইচ, আর এটা হচ্ছে আই। দেখেন আমাদের যে তথ্যগুলো ছিল এই তথ্যগুলোর আমরা সেলের যে নাম আছে নামগুলো দিয়ে নিলাম। আর এই যে মানগুলো আছে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, এই 9টা মান হচ্ছে আমাদের এফ ও এর মান। এফ ও, ধরেন কোনো একটা গ্রামে বা কোনো এক বিভাগে আমরা দায়িত্বশীল লোকদের পাঠাইছি যে এখান থেকে মানুষের যে পেশার যে একটা প্রবণতা আছে, সে কে কোন পেশা বেশি পছন্দ করে সেই পেশার কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে আসার জন্য আমরা কাইবর্গের মাধ্যমে তাদের সম্পর্ক আছে কিনা এটা যাচাই করব। তো তারা এই যে স্যাম্পল গুলো নিয়ে আসছে, ধরেন যে প্রথম বিভাগে শিক্ষকতা 5 জন, 8 জন, ব্যবসায় আছে 5 জন, আর কৃষি কাজ পছন্দ করে 5 জন। এরকম এই স্যাম্পল গুলো তারা নিয়ে আসছে, অর্থাৎ পর্যবেক্ষণিক যে গণসংখ্যা এগুলো হচ্ছে এই মানগুলো। এখন এগুলো থেকে আমাদেরকে এফি বা প্রত্যাশিত মানগুলো বের করতে হবে। আমরা এখান থেকে এফি বের করে নেব। তো এফি বের করার আগে আমরা এই যে এখান থেকে হাইপোথিসিসের দুইটা মান ধরে নেব। একটা হচ্ছে নাস্তি কল্পনা আর একটা হচ্ছে বিকল্প কল্পনা। তো এখানে নিব যে মনে করি H0 বা নাস্তি কল্পনা। এই নাস্তি কল্পনাটা হচ্ছে ফলাফলের সাথে পেশার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই। আরেকটা হচ্ছে H1 বা অল্টারনেটিভ হাইপোথিসিস বা বিকল্প কল্পনা। এটা হচ্ছে ফলাফলের সাথে পেশার সম্পর্ক আছে।
আচ্ছা, এখন দেখেন এই দুইটা বিষয় ধরে নিতে হবে কেন? আচ্ছা, যখন আমাদের স্যাম্পল গুলো সংগ্রহ করা হয়েছে তখন আমরা সঠিক জানি না যে আমাদের এখানে ফলাফলের সাথে এই পেশার সম্পর্ক আছে কিনা। তো এখানে রেজাল্ট দুইটা আসতে পারে, একটা হচ্ছে হয় সম্পর্ক আছে আর নয়তো সম্পর্ক নাই। এজন্য আমরা H O ধরে নিলাম সম্পর্ক নাই, আর H1 ধরে নিলাম যে সম্পর্ক আছে। এখন আমরা উপরের এই ছকটা মিশিয়ে দেব, নিচেরটা মিশিয়ে দিয়ে এখানে কাই বর্গ নির্ণয় করার জন্য যে ছক অঙ্কন করতে হবে এটা আমরা করে নিই। এটা আমি মিশিয়ে দিচ্ছি। ভাই এটা কি লেখা লাগবে আমাদের? মনে হ্যাঁ, করি লিখতে হবে। আচ্ছা, এখানে আমরা লিখবো যে কাই বর্গের ছক। ভাইয়া এন এর মান কি সবসময় একই হবে ওই যে যেভাবে বললেন? এন এর মান সবসময় 100 হবে না, তবে এই দিকের যোগফল এবং এই দিকের যোগফল দুটা মিলে যাবে। হ্যাঁ সেটাই বলছি, একই হবে ওই ওই উপরেরটা নিচেরটা। জি। আচ্ছা, এখন এতটুকুর মধ্যে জায়গা হবে কিনা। আচ্ছা, আমি সম্পূর্ণটাই মিশিয়ে দেই। সম্পূর্ণটা মিশিয়ে দিলে বোঝাইতে অসুবিধা হবে। আচ্ছা, এখানে আমি কয়েকটা আপনাদেরকে বুঝিয়ে দেই, পরের গুলো একদম অটোমেটিক ভাবে তুলে ফেলবো। প্রথমে এখানে আমরা দিব সেল, CELL সেল দিব। সেল কতগুলো আছে? A B C D E F G H I। আপনারা কি আই পর্যন্ত সেলগুলো দেখতে পারতেছেন? না ভাইয়া, আই দেখা যায় না। জি। আই দেখা যায় না। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা পিছিয়ে দেই, যদি দেখা যায় আপনি একটু জানাবেন। এখন দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ এবার ঠিক আছে। দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, তাহলে দেখেন এইদিকে এখন আমরা এখানে সারিগুলো দিয়ে নেব। আচ্ছা, আমাদের যে সূত্র ছিল সেখানে FO আর FE এর মান দুটারই দরকার অনেক বেশি। যেমন সূত্রটা ছিল এরকম, FO মাইনাস FE স্কোয়ার মাইনাস হচ্ছে, সরি, ডিভাইডেড FE। তাহলে এখানে যে মানগুলোর প্রয়োজন সেটা হচ্ছে FO FE এর মানটা আমাদের বের করতে হবে। FO এর মান তো এখানে দেওয়াই আছে, আমরা FO এর মানগুলো এখানে বসিয়ে নেব। প্রথমে হচ্ছে A এর মান 8, B এর মান 5, C এর মান 5, 13, 10, 12, এরপর হচ্ছে 9, এরপর হচ্ছে 15। 15, এরপর হচ্ছে আমাদের 23। আচ্ছা, সবগুলো মান আমরা এখানে লিখে নিলাম। জায়গা শর্ট হওয়ার কারণে অঙ্কটা একদম ভালোই দেখা যাচ্ছে না। এরপর এখানে আমরা FE এর মান বের করে নেব। FE এর ঘরটা একটু বড় রাখবেন, এখানে আমরা ক্যালকুলেশন করে তারপর মানগুলো বসাবো, তাহলে আমাদের আলাদা করে আর রাফ করতে হবে না। FE এর সূত্র হচ্ছে RT ইন্টু ভাইয়া সিডি। আমাদের কি ওপরের ছকে এরকম ABCD এরকম করে লিখে নিতে হবে? হ্যাঁ, লিখে দিবেন, না হয় অঙ্ক করতে জি। গিয়ে আপনি ভুলে যাবেন কি করতেছেন। জি। আচ্ছা, এখন দেখেন এই বিষয়টা যখন আমরা সমাধান করব, এই বিষয়টা একটু একটু মাথায় রাখবেন। এই অঙ্কের সব থেকে এই বিষয়টা একটু কঠিন। আচ্ছা, এখানে দেখেন এই যে এখানে একটা হচ্ছে রো, মানে সারি। এই সারির যে যোগফল এটা হচ্ছে আমাদের 18, তার মানে এটা প্রথম সারি বা R1। এবার এই যে দ্বিতীয় সারির যে যোগফল আছে এটা হচ্ছে
R2। এরপর তৃতীয় সারির যে যোগফল এটা হচ্ছে R3। এরপর দেখেন এই যে এই যোগফলটা হচ্ছে প্রথম কলামের যোগফল, 8, 13 আর 9 আমরা যোগ করছি, এটা প্রথম কলাম, তার মানে সিতে কলাম, ওয়ানতে হচ্ছে ফার্স্ট কলাম। এরপর এটা হচ্ছে সেকেন্ড কলাম, এটা হচ্ছে থার্ড কলাম বা C3। আমরা এফ এর মানগুলো যখন বের করব তখন এই কলাম, রো আর কলামের মানগুলো থেকেই বের করে নেব। তাহলে দেখেন এর মান বের করব প্রথমে আমরা। তাহলে এর যে কলামটা আছে এটা হচ্ছে কি R1। তাহলে আমাদের এর মান বের করার জন্য সূত্র হবে এরকম, এখানে হবে R1 ইন্টু, এই যে দেখেন এটা যেহেতু রো, প্রথম রো, তাহলে R1 লিখলাম ইন্টু সিটি আছে এখানে। তাহলে এবার দেখেন এখানে হচ্ছে প্রথম কলাম, তাহলে এখানে দিব C1, আর নিচে হচ্ছে এন এর মান কত, 100, এখানে এন দিয়ে নিলাম। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা সবগুলো অঙ্ক সমাধান করব। তো দেখেন এখানে প্রথমে এর মান বের করার জন্য কি হবে, 18 গুণন, এখানে C1 এর মান কত, 30, এরপর হচ্ছে ভাগ এন এর মান কত, 100। আচ্ছা, এরপর দ্বিতীয়টা বের করব। এটা দেখেন এটা কোন কলামে আছে, দ্বিতীয় কলামে আছে, আবার প্রথম সারি দ্বিতীয় কলাম। তাহলে কি হবে, R1 এর মানটা আমরা প্রথমে লিখবো এখানে 18 গুণন দ্বিতীয় সারির যোগফল কত আছে 30 ভাগ এন এর মান 100, সবখানেই সমান। এবার তৃতীয় সারির মানটা বের করব আমরা, তৃতীয় কলাম, এই যে 5C, সি এর মান বের করব। তো এটা দেখেন কত নাম্বার কলামে আছে, 3 নম্বর কলামে। আর কত নাম্বার সারি, 1 নম্বর সারি। তাহলে এটাতে লিখবো আমরা 18 গুণন C3 এর মান কত, 40, এখানে 40 দিলাম, এরপর হচ্ছে ভাগ 100। আচ্ছা, এভাবে আমরা সবগুলো করব। এবার দেখেন 13, ডি এর মান বের করব। ডি এটা কত নাম্বার সারিতে আছে, 2 নম্বর সারি, তার মানে হবে রো 2। আর কত নাম্বার কলামে আছে, 1 নম্বর কলামে, তার মানে কি C1। তো এখানে দেব রো 2 এর মান হচ্ছে 35 গুণন C1 এর মান হচ্ছে 30 ভাগ 100। আচ্ছা, এরপর ই এর মান বের করব। এটাও হচ্ছে রো 2 এ আছে, তাহলে এখানে হবে কত, 35 গুণন C2 এর মান হচ্ছে 30 ভাগ 100। আচ্ছা, এবার আমরা এফ এর মান বের করব। তো এফ এর মানটা কিভাবে বের করব, যে কোনো একজন আপনারা বলতে পারেন যে ভালো বুঝেছেন। আমরা এফ এর মানটা কিভাবে বের করব। আর বলেন। টু 35 গুণন ইন্টু 40 জি, 35 ইন্টু 40। ইন্টু 40। জি, ধন্যবাদ আপনাকে, আপনি ভালো বুঝেছেন। ভাগ হবে 100। আচ্ছা, এরপর আমরা যে মানটা বের করব এটা হচ্ছে জি এর মান। জি হচ্ছে আমাদের 3 নম্বর রোয়ে আছে, তার মানে হবে R3 এর মান দিয়ে আমরা 1 নম্বর কলামের মানটাকে গুণ করে 100 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত হবে, 47 গুণন 30 ভাগ 100। এরপর এখানে হচ্ছে 47 গুণন C2 এর মান হচ্ছে 30 ভাগ 100। এরপর হচ্ছে আমাদের 47, 40 ভাগ 100। আচ্ছা, এখন জাস্ট ক্যালকুলেটর চেপে চেপে আমরা এই ভাগফল গুলো বসাবো। দেখেন, তো প্রথমে আমাদের এখানে ভাগফল আসতেছে 5.4, এখানে হচ্ছে 5.4। আমি এগুলো আগেই গুণ করে ভাগ করে রেখেছি, জাস্ট বসিয়ে দিচ্ছি যাতে সময় কম লাগে। তো আপনারা কি এটা সম্পূর্ণ বুঝতে পারছেন কিনা, যদি প্রশ্ন থাকে লেখা শেষ হলে আপনারা একটু প্রশ্ন করবেন। ভাই গতকালের অঙ্কটা কি এই একই নিয়মে করব? হ্যাঁ, এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে সব একই নিয়মে থাকবে। এরপর হচ্ছে 10.5,
10.5, এরপর হচ্ছে 14, 14.1, 14.1 এবং সবশেষ হচ্ছে 18.8। আচ্ছা, এই সবগুলো মান তো দেখা যাচ্ছে তাই না? জি হ্যাঁ ভাইয়া এটা দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, আমি সবগুলো মান আমার ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন দেখেন এফও এবং এফই দুইটার মান আমরা বের করে নিয়েছি। আমাদের সূত্রে দেখা যাচ্ছে এফও থেকে এফই এর মান বের করতে হবে এবং তারপর বর্গ করতে হবে। তাহলে এফও ভাইয়া থেকে আয়ের মানটা একটু দেখতে পারতেছি না, আয়ের মানটা কত আসছে? আই এর মান আসছে 18.8। আচ্ছা, এখন দেখেন এফও মাইনাস এফই এই মানটা বের করব, অর্থাৎ এই মানটা থেকে এই মানটা আমরা বিয়োগ করব। দেখেন এফ ওর মান কত আছে 8, আর এফ ই এর মান আমরা বের করছি 5.4। তাহলে 8 থেকে 5.4 যদি আমরা বিয়োগ করি আমাদের বিয়োগফল আসবে 2.6। 2.6, এরপর 5 থেকে যদি 5.4 আমরা বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে -0.4। এরপরে একইভাবে যদি সবগুলো মান আমরা বের করি তাহলে মানগুলো হবে -2.2, এরপর হচ্ছে -2.5, এর পরের মানটা হচ্ছে -0.5, -2, -5.1, 0.9, আর সর্বশেষ হচ্ছে 4.2। 4.2 শুধুমাত্র আমি বিয়োগ করে এই মানগুলো এখানে বসালাম। যদি কারো এ পর্যন্ত প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে ওকে লিখে দেন। প্রশ্ন নাই ভাইয়া। ওকে, আচ্ছা তাহলে দেখেন এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মানটাকে আমরা বর্গ করব। এখানে দেখেন বর্গ করা আছে, তাহলে এখানে বর্গ করব। এফ ও মাইনাস এফ ই স্কোয়ার। আচ্ছা দেখেন আমরা এখন বর্গ করে নিব। এখানে 2.6কে যদি আমরা বর্গ করি বা 2.6 গুণন 2.6 করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 6.76। 6.76, এরপর 0.4কে যদি আমরা বর্গ করি তাহলে অ্যান্সার আসবে 0.16, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এরপর 2.2কে বর্গ করলে অ্যান্সার আসবে 4.84। এরপর 2.5কে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 6.25। এরপর 0.25, এরপর 2কে বর্গ করলে আসবে 4। এরপর আসবে 5.1কে যদি আমরা বর্গ করি অ্যান্সার আসবে 26.01। 26.01, এরপর হচ্ছে 9কে যদি আমরা বর্গ করি অ্যান্সার আসবে 0.81। এরপর 4.2কে বর্গ করলে অ্যান্সার আসবে সতেরো ভাই দশমিক নিচের ছয় চার মানগুলো দেখা যাচ্ছে না। জি, নিচের মানগুলো দেখতে পারতেছেন না? ভাইয়া আপনি বলে দেন তাহলেই হলো। আচ্ছা, এখন সম্ভবত দেখা যাচ্ছে সবগুলো মান। আচ্ছা, আপনাদের ক্লাসের সময়